ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। অনেকদিন পর বিশেষ একটি কোর্স ডিজাইন করে আমি তোমাদের কিছু ক্লাস প্রেজেন্ট করতে চলেছি রিজনিং এর উপরে। বিশেষত সিজিএল টিয়ার 2 সামনে আগত, সেই সিজিএল টিয়ার 2 কে লক্ষ্য রেখে বেশ কয়েকটি ক্লাস আমি তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি এবং এটা কন্টিনিউ থাকবে। তবে সিজিএল টিয়ার 2 এ যেমন এই কোশ্চেনগুলো কাজে লাগবে, একইভাবে এই কোশ্চেন কিন্তু তোমাদের অন্যান্য পরীক্ষাতেও সিজিএল টিয়ার 1 হোক, রেলে হোক বা স্টেটের কোনো পরীক্ষাতে হোক বা সিএইচএসএল এমটিএস সব পরীক্ষাতেই কাজে লাগতে পারে। আরেকটা ব্যাপার বলি, রিজনিং এর যেভাবে চেঞ্জ হচ্ছে, এতদিন টিসিএস পরীক্ষা নিত একটা প্যাটার্ন ফলো করছিল, তার মধ্যে এডিকুইটির পরীক্ষাতে পরীক্ষা নিচ্ছে এবং কোশ্চেনের ক্ষেত্রে অনেক চেঞ্জেস আসছে দেখছো। তাই আর দয়া করে সিলেক্টিভ থেকো না যে এই কোশ্চেনটাই আসবে বা সহজ বা কঠিন, এরকম ব্যাপারটা না। সমস্ত রকম চ্যাপ্টারের সঙ্গে সমস্ত রকম রিজনিং এর সঙ্গে নিজের পরিচয়টা রাখো, যাতে পরীক্ষার হলে টিয়ার 2 এর ক্ষেত্রে 30x3 90 মার্কস, এটা যেন প্রপারলি তুমি গ্রিপ করতে পারো বা অন্যান্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। আমরা দেখে নেব প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনে আছে কোডিং ডিকোডিং। কি আছে কোডিং ডিকোডিং দেখতে? তোমরা জানো কোডিং ডিকোডিং খুব খুব কমন কোশ্চেন। কোশ্চেনটা দেওয়া আছে ইফ এডুকেশন সরি ইফ এডুকেশন ইজ কোডেড অ্যাজ EF5D1V34P, কিছু লেটার আর কিছু নাম্বারের কম্বিনেশন। তাহলে চলো এটা কিভাবে ভাববে। অনেক রকম চিন্তা ভাবনা, একটু টাফ মনে হচ্ছে, ব্যাপারটা কিছুই না। আমরা কিন্তু কোনোভাবেই জানি এর ভ্যালুয়েশন বা প্লেস ভ্যালু 2 নয়, বা এর প্লেস ভ্যালু কিন্তু এর প্লেস ভ্যালু 1 হতে পারে, আদারওয়াইজ ম্যাচ করছে না। কিন্তু একটু লক্ষ্য করো, যে জায়গাগুলোতে ই, ইউ, এ, আই আর ও, সেগুলোতেই কি আছে দেখো 2, 1, 3, 4। একটু মাথায় রাখো কতগুলো ভাওয়েল আছে আমাদের অ্যালফাবেটসে, 5টা। তার ফার্স্ট ভাওয়েল কোনটা? এ, তো এ ইজ 1। সেকেন্ড কি? ই, ই ইজ 2। ই এর পরে পাবো আই 3, আই এর পরে ও 4, ইউ 5। এইবারে দেখো তো রেসপেক্টিভ ভাওয়েলের রেসপেক্টে এই নাম্বারগুলোই বসেছে কিনা। ই এর জন্য 2 বসেছে, এ এর জন্য 1 বসেছে, তোমার আই এর জন্য 3 আর ও এর জন্য হচ্ছে 4। এইভাবেই আমরা পেয়েছি। আর 5 হচ্ছে ইউ এর জন্য, পেয়ে গেলাম। তাহলে কি বুঝলাম? যেখানে ভাওয়েল থাকবে তাহলে টোটাল 5টা ভাওয়েলের পজিশন। 1 নম্বর ভাওয়েল হচ্ছে এ, 2 নম্বর ভাওয়েল হচ্ছে ই, 3 নম্বর হচ্ছে আই, 4 নম্বর হচ্ছে ও, ইউ হচ্ছে 5 নম্বর। এটা মিটে গেল। এবারে লেটারগুলো করতে গিয়ে কিভাবে তোমরা একটু ধাক্কা খাবে, একটু চট করে দেখো। আমরা যদি দেখি ডি, ডি এর জন্য এখানে নেওয়া আছে এফ, তাহলে সেই হিসেবে +2। আবার দেখো সি এর জন্য কি নিয়েছে? ডি। আচ্ছা চলো +1, আমরা অল্টারনেট ভাবতে পারি। কিন্তু টি এর জন্য ভি +2, আবার এন এর জন্য নিয়েছে কি? পি +2। দেখো এটা এখানে ম্যাচ করছে না, 3টে +2 একটা +1, তাহলে এভাবে হবে না, অন্য কিছু আছে। একটু লক্ষ্য করো, ডি এর পরবর্তী কনসোনেন্ট, ডি এর পরবর্তী কনসোনেন্ট কি? এফ। সি এর পরবর্তী কনসোনেন্ট কি? ডি। টি এর পরবর্তী কনসোনেন্ট কি? ভি। এন এর পরবর্তী কনসোনেন্ট কি? পি। তাহলে অ্যাজ এ হোল লজিকটা কি দাঁড়ালো? ভাওয়েল গুলো এ থেকে ইউ অবধি 5টা ভাওয়েল, তাদের পজিশন এ, ই, আই, ও, ইউ, সেই অনুযায়ী সেই সংখ্যাটা বসবে। কনসোনেন্টের ক্ষেত্রে যে কনসোনেন্টটা আছে ঠিক তার পরবর্তী কনসোনেন্ট, যদি মাঝে ভাওয়েল থাকে সেই ভাওয়েলটাকে বাদ দিয়ে পরে যে কনসোনেন্টটা আসবে সেটাই। আশা করি লজিকটা বুঝতে পারলে। চলো তাহলে আমাদেরকে দেওয়া আছে কিসের কোড বের করতে হবে? ইকুয়াল। ইকুয়াল ই এর জন্য তাহলে আমরা কি পেয়ে যাব? 2, ইউ এর জন্য 5, এ এর জন্য 1। এটা আমরা পেয়ে গেলাম। এটা পাওয়ার পরে কিউ এর পরবর্তী কনসোনেন্ট কোনটা? আর। আর একইভাবে এল এর পরবর্তী কনসোনেন্ট কোনটা? এম। তাহলে এই অপশন কোথায় আছে? 2R51M, 2R51M। তো অপশন সি ইজ ইউর অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম কিভাবে তোমার মেন্টাল সিচুয়েশনটা চেঞ্জ হবে, অ্যাকর্ডিংলি কিভাবে তুমি কোশ্চেনটাকে সলভ করবে। এগোবো পরের কোশ্চেনে।
এটা এই কোডিং ডিকোডিংটা দেখে যারা রেগুলার সিজিএল নিয়েই ভাবছো তাদের মনে একটা আতঙ্ক থাকতে পারে বা কোশ্চেন থাকতে পারে, স্যার এটা কিরকম কোডিং ডিকোডিং, এটা তো ব্যাংকে আসে। হ্যাঁ ব্যাংকে আসে, তার মানে যে তোমরা পারবে না এটা কে বলেছে? আসলে প্র্যাকটিসের অভাব বা না জানা। তাহলে চলো সেটা দেখিয়ে নি, দেখে রাখো। কোনো ফিক্সড নিয়ম হয় না, কিভাবে সলভ করবো একটু দেখবে, দেখলে তোমরাও পারবে। আর সিজিএল টিয়ার 2 এর কম্পিটিশনে তুমি নিজেকে একটু হলেও এগিয়ে রাখতে পারবে যদি এই কোশ্চেন আসে বা এই টাইপের কোশ্চেন আসে। চলো দেখা যাক কি দেওয়া আছে। কি দেওয়া আছে? কমিট অলসো মেক পলিসি ইজ রিটেন অ্যাজ দিস ওয়ান। একইভাবে পলিসি ক্রেজ অ্যাঙ্গার মোবাইল ইজ রিটেন অ্যাজ দিস। তাহলে এইভাবে আমরা কোডগুলো দেখতে পাচ্ছি। এবারে কোডের প্যাটার্নটা লক্ষ্য করো আর বের করতে হবে। এটা আমরা পরে আসবো। সরি, প্রত্যেকটা কোডে একটা করে সিম্বল আছে, একটা করে সিম্বল আছে, আছে মাঝে একটা করে লেটার আছে আর তারপরে নাম্বার আছে। তো এবার একটু বলি চট করে ডিটেলে, কোনো একদিন এর উপরে পুরো ক্লাস আমরা নিতেই পারি, তোমাদের যদি প্রয়োজন বা আবদার থাকে তখন নেওয়া যাবে। এখন তোমরা দেখে নাও আমরা কিভাবে ধরছি। প্রথম দেখো তো এই লেটার গুলো 4 6 6 4, এটা রিলেট করার চেষ্টা করি। যখনই এরকম কোন একটা সংখ্যা থাকবে ফার্স্ট ট্রাই করবে, সেটা ম্যাচ করবে এর কোনো মানে নেই, বাট দেখে নেওয়া। আচ্ছা দেখো তো কমিটে কতগুলো লেটার আছে? 6টা। অলসোতে কটা আছে? 4টে। মেকে কটা আছে? 4টে। পলিসিতে কটা আছে? 6টা। দেখো এখানে দুটো ক্ষেত্রে আমরা 4 পেয়েছি, দুটো ক্ষেত্রে 6 পেয়েছি। একইভাবে দেখো আমরা যদি পরেরটাতে দেখি, পলিসিতে কটা পাবো? 6টা। 1 2 3 4 5 6। পেজে কটা পাবো? 5। অ্যাঙ্গারে কটা পাবো? 5। মোবাইলে কটা পাবো? 6। দেখো এখানেও দুবার 6 দুবার 5 পেয়েছি। তুমি পরের লাইনগুলোতে যাও, একইভাবে নাম্বার অফ লেটার্স এর সঙ্গে মিলে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে মোটামুটি আমরা এই নাম্বারের লজিকটা পেয়ে গেলাম কি, অন দ্য বেসিস অফ নাম্বার অফ লেটার্স। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? আবার বলছি, টোটাল নাম্বার অফ লেটার্স যেটা সেটা বসছে। আচ্ছা ভালো কথা। এবারে মজার বিষয়, এখানে দুটো 6 দুটো 4 আছে, তাই এক্স্যাক্টলি এটুকু বুঝতে পারলাম এই অলসো আর মেকের কোড হচ্ছে %E4 আর @O4। কিন্তু এখান থেকে কোনটা কার আবার ডিফাইন করতে পারবো না। চলো একটা সেপারেট কিছু খুঁজে পাই কিনা আমরা কোনো একটা লাইনে ডিফারেন্ট 6 5 4 6। আচ্ছা দেখো তো এইখানে 4 সংখ্যাটা আছে। আচ্ছা এই সেন্টেন্সে 4টা লেটার কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি? পাম্পে। ওকে, এইবারে আমরা লেটারটা বের করব। আচ্ছা এই পি দুভাবে ভাবতে পারো, এই পি শেষে আছে প্রথমে আছে, বুঝলাম। আচ্ছা এখানে দেখো তো 5টা লেটার আছে, 5টা মানে ম্যানার। ম্যানারের ক্ষেত্রে দেখো আমরা মাঝে কি পাচ্ছি? ই। এই ই কিন্তু শেষে বা প্রথমে নেই, আছে কোথায়? সেকেন্ড লেটার। ডান দিক থেকে সেকেন্ড লেটার বা শেষের দিক থেকে দ্বিতীয় লেটার। বলতে পারলাম? দেখো এখান থেকে আমরা যদি দেখি সরি, এখান থেকে দ্বিতীয় লেটার কোনটা? এম। তাহলে আমরা পেয়ে যাব কি, এই জায়গাটাতে আমরা পাম্পের ক্ষেত্রে পেয়েছি কটা? 1 2 3 4। লাস্ট লেটার পি, এক্ষেত্রে আমরা কটা পাচ্ছি? 1 2 3 4 5। সেই 5-এর ক্ষেত্রে আমরা কি দেখব একবার চলো দেখে নেওয়া যাক। দেখো এই যে বললাম একটা জায়গা আমার ভুল হয়েছে এবং এটা চোখে দেখার ক্ষেত্রে ভুল হওয়ার চান্স আছে। ভুলটা কি রকম? আমরা রিলেট করতে গিয়ে দেখলাম ভুল, কিন্তু আমি ম্যানারের সঙ্গে এটাকে রিলেট করছিলাম, কিন্তু ম্যানারে তো 6টা লেটার আছে, তাহলে এটা কিন্তু নয়। তাহলে চলো আরেকবার রিক্যাপ করে এই জায়গাটাকে আমরা ঠিক করে দেখে নেই। চলো তাহলে আমাদের সরি, আমরা পাম্পের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? 4টে লেটার, তার লাস্ট লেটার পি, ফার্স্ট লেটার ও পি, মানলাম। আচ্ছা এই 5টা লেটার কোথায় আছে? এখানে আমরা 5টা লেটার পেয়ে যাচ্ছি কোথায়? ক্রেজ। ক্রেজের লাস্ট লেটার দেখো ই, দেখো ম্যাচ করছে, ক্রেজের লাস্ট লেটার ই এখানে বসেছে। তাহলে এবারে দেখো আর্টিস্ট, আর্টিস্টের লাস্ট লেটার কি? টি, দেখো এখানে লাস্ট লেটার টি আছে। ম্যানারের লাস্ট লেটার কি? আর, এখানে লাস্ট লেটার আর আছে, মাঝখানে আর বসেছে। এইবারে অন্যগুলো ম্যাচ করো। পলিসির ক্ষেত্রে ওয়াই, দেখো 6-এর সঙ্গে ওয়াই আছে। মেকের ক্ষেত্রে ই, অলসোর ক্ষেত্রে ও, কমিটের ক্ষেত্রে টি। তার মানে আমরা প্রথম লজিক পেলাম নাম্বার অফ লেটার্স। লেটারের লজিকটা কি পেলাম? প্রত্যেকটা ওয়ার্ডের লাস্ট লেটার। আর মাঝখানে যে ভুলটা আমি করছিলাম
দেখার ক্ষেত্রে এই ভুল কিন্তু কাম্য বা হয়ে যেতেই পারে, তখনই তোমাকে দেখাটা ঠিক করতে হবে বা ধরতে হবে তোমার লজিকটা কোথাও একটা ভুল হচ্ছে, তখন তোমাকে ডিফারেন্টলি ভাবতে হবে। ইজ ইট ক্লিয়ার অর নট ক্লিয়ার? ইটস ভেরি কমন। এইবারে এসো, তাহলে আমরা যখন দেখলাম লেটারের নাম্বারেরটা পেয়ে গেছি, লেটারটা পেয়ে গেছি, এবারে সিম্বল। সিম্বল অনেকভাবেই আসতে পারে। এখানে এবার একটু ম্যাচ করা যাক। আমরা সেম সিম্বল দেখি, পার্সেন্টেজ এখানে আছে। এইটা কার কোড? কালারটা চেঞ্জ করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা কার কোড গো? এটা লাস্টে ই আছে মানে মেকের কোড। আচ্ছা, মেকের কোড, এখানে পার্সেন্টেজ আছে। আবার এই পার্সেন্টেজের ক্ষেত্রে এটা কার কোড? দেখো ই লাস্টে আছে মানে মোবাইল, 6টা লেটার মোবাইল। একইভাবে দেখো এখানে পার্সেন্টেজ D4 মাইল, এখানে ম্যানারেও দেখো শুরুতে আছে পার্সেন্টেজ। কি বুঝলে? এই যেগুলো গোল করলাম এগুলোর প্রত্যেকটার মধ্যে কমন পার্ট কি? কমন পার্ট হচ্ছে ফার্স্ট লেটার এম। তাহলে এম থাকলে আমরা সিম্বল কি পাবো? পার্সেন্টেজ। ক্লিয়ার? এই লজিক যে সব জায়গায় হবে তা নয়। এখানে কি হলো? এখানে অন দা বেসিস অফ দা ফার্স্ট লেটার। তাও আরো একটা চেক করে নেব। চেক কি রকম? আমরা যদি দেখি ক্রেজি, দেখো ক্রেজি সি আছে এখানে, আর কোথাও সি আছে? আবার ক্রেজ, ক্রেজ দুটো তো একই আছে। সি দিয়ে কোর্স, এই তিনটের ক্ষেত্রে দেখো 5 মানে @ সি দিয়ে। এখানে কোর্সের ক্ষেত্রে দেখো কোর্স 1 2 3 4 5 6 6 দেখো সরি ভুল বললাম, কোর্স হচ্ছে 1 2 3 4 5 6। এটা হচ্ছে হ্যাশ, কোর্সের ক্ষেত্রে হ্যাশ। এখানে গেল। আচ্ছা, ক্রেজের ক্ষেত্রে 5, এটা নয়, এটা নয়, এইটা ই তো লাস্টে হ্যাশ। তাহলে যেখানে সি আছে তার ফার্স্ট কি হচ্ছে? ফার্স্টটা সি হলে আমরা হ্যাশ পাচ্ছি, তাহলে সি এর জন্য পাবো হ্যাশ। তাহলে একইভাবে আমরা তাহলে এবারে পেয়ে গেলাম সিম্বল গুলো অন দা বেসিস অফ ফার্স্ট লেটার। ক্লিয়ার না অসুবিধা আছে? এইবার এটা ধরে নেওয়ার পরে এটার কোড আমরা সেপারেটলি আগে বের করব, অপশন টেস্ট করে দেখাবো, তারপরে আবার দেখিয়ে দেব প্রম্পট হয়ে যাওয়ার পরে কিভাবে তুমি সময় বাঁচাতে পারবে। আচ্ছা চলো, হ্যাশ থাকলে আমরা কি দিয়ে শুরু হবে? সি দিয়ে, এবং সেখানে 6টা লেটার থাকবে। সি দিয়ে শুরু হবে 6 লেটার্স প্রথমটা। আচ্ছা, একদম যে হুবহু পরের পর থাকতে হবে এর কোনো মানে নেই। তাহলে সি দিয়ে শুরু হবে 6টা লেটার, এটার জন্য সি দিয়ে শুরু হবে 5টা লেটার, আর লাস্টে থাকবে ই। এটার ক্ষেত্রেও লাস্টে থাকবে ই। আর @টা কার আমরা পেয়েছি? @টা দেখে নাও, এটা কার কোড? ও আছে মানে অলসোর কোড। আবার দেখো অ্যাঙ্গারের কোড কি পেয়েছি? অ্যাঙ্গারের কার্ড দেখো আছে। তার মানে টা কার এর সিম্বল কি? তাহলে আমরা পেয়ে গেলাম এটা কি দিয়ে শুরু হবে? এখানে এ দিয়ে শুরু হবে এবং 4টে লেটার থাকবে, লাস্টে থাকবে ও। সেই হিসেবে যদি দেখি আমরা এখানে কটা পাচ্ছি? 1 2 3 4 5 6, 1 2 3 4, 1 2 3 4 5। তাহলে 5 4 6, 5 4 6 এখানে মিলছে। আচ্ছা দেখা যাক এখানে 4 4 4 1 2 3 4 5, 1 2 3 4 5 6। দেখো এটা কোনো মতেই উত্তর হতে পারে না। এই যে অপশন টেস্টের বলেছিলাম, আমরা যখনই দেখবো তখন এটাকে অলরেডি বাদ দিয়ে দেবো, কারণ একটা ওয়ার্ডে 5টা লেটার থাকবে, একটাতে 4টে, একটাতে 6টা। এখানে দুটোতে 4 এসে গেছে, তাই আর দেখার দরকার নেই। একইভাবে দেখো আমরা যদি এখানে দেখি, এটা 5, এটা হচ্ছে তোমার 4, এটা 6, এটা হতে পারে এ আর সি এর মধ্যে। ডিটা কিভাবে বাদ যাবে দেখো, 1 2 3 4 5 6 6, 1 2 3 4 5 6 6, 1 2 3 4 5 6। তাহলে সব ক্ষেত্রে 6টা লেটার আছে, তাহলে এটা ম্যাচ করবে না। এইবারে এ আর সি এর মধ্যে কোনটা উত্তর হবে সেটা লক্ষ্য রাখতে হবে। C5, সি সি দিয়ে শুরু হবে, সি দিয়ে দুটো ওয়ার্ড শুরু হবে। দেখো সি দিয়ে দুটো শুরু হয়েছে কোথায়? একমাত্র অপশন সি তে। তোমার উত্তর হয়ে গেল অপশন সি। মনে হতে পারে একটু হ্যাপাজার্ড, কিন্তু একটু প্র্যাকটিস থাকলে, একটু জানা থাকলে খুব কঠিন কিন্তু নয়। এটা ডিপেন্ড করবে তোমার প্র্যাকটিসের উপরে। তাই আমার রিকোয়েস্ট এবং অ্যাডভাইস, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা একটু আধটু প্র্যাকটিস করে যাও, যদি সিজিএল টায়ার 2 এর ক্ষেত্রে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, এবং প্র্যাকটিসের উপরে দাঁড়িয়ে আরো এটাকে সময় বাঁচানো যাবে। ক্লিয়ার? আর আমি কিন্তু ডিটেল তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম
কিভাবে সলভ করবে বা কিভাবে ভাববে। ক্লিয়ার? চলো আসছি আমরা পরের পার্টে যাই। পরেরটা খুব কমন টাইপ অফ কোশ্চেন, ইনডাইরেক্ট সিলোজিজম। কোশ্চেন নাম্বার 3, if some artists are celebrities and all celebrities are millionaires, then which of the given conclusions follow? এটা ইনডাইরেক্টলি সিলোজিজম দেওয়া আছে। তাহলে আমরা যদি করি সাম আর্টিস্ট আর সেলিব্রিটিস, সাম আর্টিস্ট আর সেলিব্রিটিস আর অল সেলিব্রিটিস আর মিলিয়নিয়ার্স, এখান থেকে কোনটা আমরা ডেফিনেটলি বলতে পারবো, কনক্লুড করতে পারবো? নো মিলিয়নিয়ার্স আর সেলিব্রিটিস। আচ্ছা, অলরেডি মিলিয়নিয়ার আর আর্টিস্টের মধ্যে সম্পর্ক হয়ে গেছে, নো নো মিলিয়নিয়ার্স আর সেলিব্রিটিস, এটা তো বলার জায়গায় নেই, কারণ অল আছে ওদের মধ্যে সম্পর্ক, তাই এটা বাদ। অল আর্টিস্ট আর মিলেনিয়ার্স, এটা একটা মজার বিষয়। এইটা দেখ, এই ছবি অনুযায়ী সাম আর্টিস্ট আর মিলেনিয়ার হয়েছে। একইভাবে সাম মিলেনিয়ার্স আর আর্টিস্ট তুমি বলতে পারো, বাট ডেফিনেট করে বলতে পারবে না। কেন? আমরা এই ছবিটা এঁকেছি, কিন্তু এটা কিন্তু এভাবেও হতে পারতো, বা তিনটে মিলে সেম সার্কেল আর্টিস্ট সি আর এমও হতে পারে। দ্যাটস ওয়াই এটা কিন্তু ডেফিনেট নয়, এটা কোশ্চেন মার্ক। পরেরটা আসি, নো সেলিব্রিটিজ আর মিলিয়নিয়ার্স, যেহেতু সবগুলো পজিটিভ, জেনারেলি নো আসার তো কোনো জায়গায় নেই। নো সেলিব্রিটিজ আর মিলিয়নিয়ার্স, এটা উপরে ছিল নো মিলিয়নিয়ার্স আর সেলিব্রিটিজ, আর পরেরটা আছে নো সেলিব্রিটিজ আর মিলিয়নিয়ার্স, তাই এটাও সম্ভব নয়। পজিটিভ থেকে নেগেটিভ কোনো মতে সম্ভব নয়। সাম আর্টিস্ট আর মিলিয়নিয়ার্স, এইবারে দেখো আর্টিস্ট আর মিলিয়নিয়ার, এখান থেকেও সাম বলতে পারবো, এখান থেকেও বলতে পারবো, এখান থেকেও বলতে পারবো। দ্যাটস ওয়াই দিস ইজ ডেফিনেটলি ট্রু। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে খুব ছোট্ট জিনিস, এই টাইপের জিনিস কিন্তু তোমরা পেতে পারো, বিশেষ করে সিজিএল টিয়ার 2 এর ক্ষেত্রে একটু কথা থেকেও পারবে, খুব সোজা। এগোবো পরের কোশ্চেনে। আমরা পরের কোশ্চেনে দেখো একটু অন্যরকম, আবার একটা কোডিং রিকোডিং নিয়ে আছে। এটা আগে সিজিএল এ টিয়ার 1 টিয়ার 2 বা ডাব্লিউবিসিএস বা যে কোনো পরীক্ষায় কিন্তু খুব কমনলি আসতো, মাঝে খুব একটা আসতে দেখা যায়নি, তাই অনেকেই এটা করার না, বা তোমরাও অনেকে হয়তো এটা টাচে নেই। তাহলে চলো একটু রিক্যাপ করিয়ে দেওয়া যাবে। কিরকম? আগে কোশ্চেনটা তোমাকে বুঝতে হবে। তোমাকে বলেছে ইন এ সার্টেন কোড দ্য সিম্বল 0 ইজ স্টার অ্যান্ড ফর 1 ট্রায়াঙ্গেল। তাহলে 0 জন্য আমরা স্টার সিম্বল ইউজ করব, আর 1 এর জন্য ট্রায়াঙ্গেল। দেয়ার ইজ নো সিম্বল ফর রেস্ট অফ দ্য নাম্বারস, মানে অরিজিনালি নাম্বার মানে ডিজিটস 0 to 9, 0 জন্য কি করব স্টার, আর 1 এর জন্য ট্রায়াঙ্গেল। অ্যাপার্ট ফ্রম দিস 2 3 4 5 6 এই সংখ্যাগুলো এক্সিস্ট করলেও এদের জন্য কোনো সিম্বল নেই, এগুলো ইউজ হবে। নাম্বার গ্রেটার দ্যান 1 আর নিডেড টু বি ডেপিক্টেড ইউজিং দ্য 2 গিভেন সিম্বলস। 2 এর 1 এর ওপরে যে সংখ্যাটা, সেই প্রত্যেকটা সংখ্যাকেই তোমাকে ন্যারেট করতে হবে ওই স্টার আর ট্রায়াঙ্গেল দিয়ে। তার মানে ইউ হ্যাভ অনলি 2 সিম্বলস, অরিজিনালি 0 to 9, 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে ডিজিট, এই ডিজিট দিয়ে আমরা সংখ্যা লিখি, এই ডিজিট গুলোকে আমরা বলি ডেসিমাল, ডেসিমাল নাম্বার। কিন্তু এক্ষেত্রে কি বলেছে তোমাকে, মানে যদি আমি কোডটাকে ছেড়ে দিই, শুধু 0 আর 1টাই ভ্যালিড। তার মানে 0 তো 0, 1 তো 1, এই 2 কেও তোমাকে 0 1 দিয়ে করতে হবে, 3 দিয়েও 3 কেও 0 আর 1। তার মানে যে কোনো নাম্বারকে 0 আর 1 এই দুটো ডিজিট দিয়ে প্রকাশ করা। যারা কম্পিউটার শিখেছো তারা জানো, এটাকে আমরা বলি বাইনারি। দুটো মাত্র সংখ্যা ডিজিট ইউজ হয় যে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য, তাই এটাকে বলি বাইনারি। তাই এটাকে উল্টে সঙ্গে কোডেড সিস্টেম যোগ করে দিয়েছে, তাই দ্যাট ইজ বাইনারি কোডিং। ক্লিয়ার? চলো এইবারে একটু আগে বুঝে নাও, 0 হচ্ছে স্টার, 1 ইজ এ, এটা কি হয়ে গেছে ট্রায়াঙ্গেল অ্যান্ড স্টার, ট্রায়াঙ্গেল 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 স্টার স্টার। এখান থেকে কিছু যদি নাও জানো একটা জিনিস বুঝবে, তাহলে একমাত্র 0 ছাড়া কোনো সংখ্যাই স্টার দিয়ে শুরু হবে না। দেখো সব ক্ষেত্রে প্রথমে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল প্রথমে থাকবে, মানে লেফটে ট্রায়াঙ্গেল থাকবে, তারপরে আইদার ট্রায়াঙ্গেল, একাধিক ট্রায়াঙ্গেল থাকতে পারে, একাধিক স্টার থাকতে পারে। এই বাইনারি সিস্টেমের প্রবলেম আমরা কিভাবে সলভ করব আগে চলো দেখে নেওয়া যাক, তারপরে আসছি। বাইনারি করতে গেলে সব থেকে সোজা রাস্তা বলে নিই, ডেসিমাল টু বাইনারি যাওয়া যাবে, বাইনারি টু ডেসিমাল, তারপর আমরা এই প্রশ্নতে আসবো। তোমরা সবাই জানো 1, 0 পরে ভ্যালিড নাম্বার 1,
তার ডবল 2, তার ডবল 4, তার ডবল 8, তারপরে 16, 32, 64, প্রয়োজনে 128, আরো যদি বড় হয় 256, 512, 1024। এই যে সংখ্যাগুলো, এগুলো যোগ করে পৃথিবীর যে কোনো সংখ্যা তৈরি করা যায়। যেমন ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি 25 কে কিভাবে এক্সপ্রেস করব, 25 হাউ উই উইল এক্সপ্রেস 25। এই যে 25 সংখ্যার মধ্যে এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? 16। তাহলে 16 কে নিলাম, 16 নিচে 1, কালারটা চেঞ্জ করি তোমাদের বুঝতে সুবিধা হবে আরো। 16 নিচে 1 লিখলাম, 16 নিয়েছি। 16 পরে যে অংশ পড়ে আছে কত? 9, 9 এর মধ্যে 8 চলে আসছে, তাহলে 16 প্লাস 8 কত হয়ে গেল? 24। 4 আমার লাগবে না, 2 আমার লাগবে না, যেগুলো লাগবে না 0, আর লাগবে কত? 1। দেখো তো 25 হয়েছে কিনা। তাহলে 25 এর বাইনারি কত? 11001, 11001। এবারে তুমি শুধু সিম্বলটা বসিয়ে দেবে, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, স্টার, স্টার, ট্রায়াঙ্গেল। আশা করি বোঝাতে পারলাম। এইবারে উল্টো পথে আসি। ধরো তোমাকে দেওয়া আছে ট্রায়াঙ্গেল, স্টার, স্টার, ট্রায়াঙ্গেল, স্টার, ট্রায়াঙ্গেল। এই যেটা দেওয়া আছে এর ডেসিমালে মান কত? ডেসিমালে মান কত? কি করবে? এটার মানে কি? 10001, সরি 1000101। আমরা কি করব? সবার ডান দিকে কি আছে? 1, 1 এর নিচে লিখব। তারপরে আছে 0, তারপরে কত আছে? 1, তারপরে দুটো 0, তারপরে আবার 1। এই যাদের নিচে 1 বসালাম, কার কার নিচে? 32 এর নিচে 1 বসেছি, 32 নেব। আর কার? 4 এর নিচে 32 প্লাস 4 কত হলো? 36। আর কত? 1 এর নিচে, তাহলে কত হয়ে গেল? 37। তাহলে আমি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে রিক্যাপ করাতে পারলাম বাইনারি টু ডেসিমাল এন্ড ডেসিমাল টু বাইনারি। এইবারে যে প্রশ্নটা আছে সেটা কিভাবে সলভ করব চলো দেখা যাক। তোমাকে দেওয়া আছে এইটা কিভাবে রিপ্রেজেন্ট করবে, তার মানে এটা মানে কত? আচ্ছা আমি এটা মুছি আগে। এটা মানে আছে কি? 1000101। তাহলে 1010001। একটু ভুল হচ্ছে কোথাও। স্টার, ট্রায়াঙ্গেল দুটো স্টার, ট্রায়াঙ্গেল দুটো স্টার, ট্রায়াঙ্গেল, স্টার, ট্রায়াঙ্গেল। আচ্ছা 32 4 36 থেকে 37। আচ্ছা এখানে অপশন গুলো ভুল আছে অপগুলি, বা আমার এর করতে গিয়ে কোনো একটা ট্রায়াঙ্গেল বাদ গেছে। আচ্ছা 32 এর সঙ্গে 64 যোগ করলে হবে না। স্টার, আচ্ছা এখানে অপশন একটু ভুল আছে, কারণ আমরা কি পাচ্ছি? ট্রায়াঙ্গেল স্টার, স্টার, ট্রায়াঙ্গেল স্টার, তার মানে একটা 1, দুটো 0, 101। তাহলে 1 4 5 32 37 ইজ দ্য অ্যান্সার। এখানে অপশন গুলো ভুল আছে, ক্লিয়ার? তাই অপশন ভুল থাকতেই পারে, বা আমার প্রিন্টিং এ কত এরর থাকতে পারে। এক্স্যাক্টলি উত্তর হচ্ছে আমি কোইন্সিডেন্টালি 37 করিয়েছিলাম, এখানেও 37ই আছে। তাহলে বাইনারি কোডিং কিভাবে করবে, ডেসিমাল টু বাইনারি বা বাইনারি টু ডেসিমাল, আশা করি তোমাদেরকে রিক্যাপ করাতে পারলাম। চলো এগোবো পরের কোশ্চেন। ওরই ওপরে সেম কোশ্চেন আরেকটু অন্যভাবে দেওয়া আছে। তোমাকে একটা ইকুয়েশন অলরেডি দেওয়া আছে, এই ইকুয়েশনের ভ্যালুয়েশনটা কি দাঁড়াবে সেটা বাইনারিতে তোমাকে বলতে হবে। এই প্রবলেমে আমরা কি করব? একই কোশ্চেনের আগে আমরা এটাকে সিম্পলিফাই করে নেব। মানে 45 প্লাস 36 ডিভাইডেড বাই 2 মাইনাস 25 ডিভাইডেড 5। সবার আগে কিসের কাজ হবে? ভাগের কাজ। তাহলে 45 প্লাস 36 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 18, মাইনাস 25 কে 5 দিয়ে ভাগ করলে 5। তাহলে এবারে কত পাচ্ছি? তাহলে 40 আর 18 আমরা কত পাবো? 58। তাহলে এর সিম্পলিফাইড রূপটা কত? 58। এবারে 58টাকে বাইনারিতে ফেলবো। 58 কে বাইনারি ফেললে 1 2 4 8 16 32 64। 64 আমার লাগবে না, তাহলে 32 আছে, 32 এর জন্য 1, 32 16 কত হলো? 48, 48 8 কত হচ্ছে? 48 8 56, 56 আর 2 কত হচ্ছে? 58। এগুলো তাহলে 0 0। তাহলে কত হয়ে যাচ্ছে? আমরা এটা হচ্ছে 58, ট্রায়াঙ্গেল, 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 স্টার,
ট্রায়াঙ্গেল স্টার। আচ্ছা এবারে বুঝতে পেরেছি কোথায়, আচ্ছা পাওয়া গেছে উত্তর অপশন বি। আমি বললাম এখানেও অপশন ভুল আছে কিনা, তো যাই হোক উত্তর হবে অপশন বি। তিনটে ট্রায়াঙ্গেল, একটা স্টার, আবার ট্রায়াঙ্গেল, আবার স্টার। তাহলে বাইনারির কোশ্চেন কি কিভাবে আসতে পারে, কিভাবে দেবে, এখানে ডাইরেক্টলিও বলতে পারে 0 is 0, 1 is 1, 2 is 1 0, 3 is 1 1, 4 is 1 0 0, এভাবেও দিতে পারে। আর আবার এখানে এবিসিডি দিয়ে বা এরকম সিম্বল দিয়েও দিতে পারে। আশা করি তোমাদেরকে এই টাইপ অফ কোশ্চেনের সঙ্গে আবার পুনর্পরিচয় করাতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6 দেখো, এটাও আমাদের করে রাখা খুব দরকার। কেন তোমরা জানো, এটা কিসের কোশ্চেন আছে, একটা সিকোয়েন্সের কোশ্চেন আছে, বা র্যাঙ্কিং বলতে পারো এটসেট্রা, বা সেটিং বলতে পারো, যেভাবে খুশি। High planes A, B, P, Q and R were saluting on Independence Day in such a way that R was second to the left of Q. R was second to the left of Q. যদি এদিকে ফেস হয়, রাইট লেফট, R was second to the left of Q, আমরা বসিয়ে দিলাম R was second to the left of Q, but to the immediate right of A, কে R, R হচ্ছে এর ইমিডিয়েট রাইটে, R was second to the left of Q but to the immediate right of A, কিন্তু এটা কে, ইমিডিয়েট রাইট অফ কে, R। তাহলে এ কে আমাকে এখানে বসাতে হবে কি না। There was one plane between B and P, B আর P এর মাঝে একজন থাকবে, ভালো কথা। B was not at any of the ends, আচ্ছা B আর P এর মাঝে একজন থাকবে, কে কোন দিকে জানি না, P and Q আর নেবার্স। আচ্ছা P আর Q নেবার্স, তাহলে Q এর এদিকটা তো ব্লক, এখানে P কে আমাকে বসাতেই হবে, P and Q আর নেবার্স। এইবারে বলা আছে B আর P এর মাঝে একজন, তাহলে অটোমেটিক্যালি B এখানে, আর এ কিউ পি ড্যাশ বি পে আমরা পেয়ে গেছি। আর কে বাকি আছে, এ বি পি কিউ আর, 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4 5। দাঁড়াও, আরেকটা লেটার কোথায় গেল, আর ওয়াজ সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ বাট টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, দেয়ার ওয়াজ ওয়ান প্লেন বিটুইন বি অ্যান্ড পি। আছে তো টোটাল 5 জন। এবারে এই যেটা করলাম, ইটস আ ভেরি কমন এরর, ইটস আ ভেরি কমন এরর। ভেবে দেখো, ভেবে দেখো কেন বললাম, একটু জাস্ট ভাবো, আমি তার দেখো এই যে জায়গাটা আমি তো করে দিয়েছি, আমি করেছি, ঠিক করেছি, হোপফুলি নট। একটা জিনিস দেখো, আমি যখন করলাম, এই যে একটা মুখটা কোন দিকে, রাইট লেফট, ও সিট, আচ্ছা এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটার ক্ষেত্রে দেখো কিউ এর রাইট লেফট খুব কমন একটা এরর, আমি অনেকক্ষণ দিয়ে করে রেখেছি, কিউ এর ডান দিক, কিন্তু আমাকে বলেছে কি, কোথায় গেল, লেফট অফ কিউ, কিন্তু কিউ এর ডান দিকে বসেছে, তাই এই ছবিটাতেই ভুল আছে। কিন্তু এটাও কমন এরর, তাড়াহুড়াতে এটা হবে, তাড়াহুড়াতে এটা হবে। একটু ঠান্ডা মাথায়, আমি এদিকে করেছি, এদিকে করতে পারো, অথবা এতে, কারণ অনেকেরই রাইট লেফটটা গুলিয়ে যায়। চলো দেখা যাক, তাহলে আমরা যদি নতুন করে করি, কিউ এখানে, কিউ এর লেফট আমরা যদি এদিকেই করি, রাইট লেফট, তাহলে কিউ এর পরে একজন ছেড়ে কে হবে, আর। কি বলেছে, আর ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ বাট রাইট অফ এ, এর ডান দিকে, তাহলে একে এখানে বসাতে হবে, তবেই দেখো, কারো কোনো কনফিউশন আশা করি নেই। এইবারে দেখো, দেয়ার ওয়াজ ওয়ান প্লেন বিটুইন বি অ্যান্ড পি, বি আর পি এর মাঝে একজন, কিন্তু বি কোনো এন্ডে বসবে না, সাথে বলেছে পি অ্যান্ড কিউ ওয়ার নেবার্স, তাহলে পি কে হয় এখানে বসাতে হবে অথবা এখানে বসাতে হবে। আচ্ছা পি আর কিউ এর মাঝে, পি আর বি এর মাঝে একজন, তাহলে পি এখানে বসলে বি এখানে, আর পি এখানে বসলে বি এখানে। কিন্তু মজার বিষয়, বি ওয়াজ নট অ্যাট এনি অফ দ্য এন্ডস, তাহলে এটা সম্ভব নয়। তাহলে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে পি হচ্ছে কিউ এর নেবার, এখানে বসে যাবে কে, বি। তাহলে দেখো সমস্ত শর্ত ম্যাচ করে গেছে। এইবারে বলেছে হু ওয়াজ অ্যাট দ্য লেফট এন্ড, একদম বাঁ দিকে কে আছে, উত্তর হবে অপশন এ, কারণ আমি নিচের দিকে ফেস করেছি। তোমরা এটা নর্থ ফেসিং বা উপরের দিকে ফেস করেও করতে পারবে, কিন্তু এই যে একটা ভুল আমি ইচ্ছে করে করে দেখালাম,
আমি টিচার বলে নয় বা কোনো এক্সকিউজ দিচ্ছি না, যদি মনে করো স্যার আপনি ভুল করেছেন ভাবতে পারো, আই হ্যাভ নো প্রবলেম, বাট নিজেদেরকে প্রশ্ন করো পরীক্ষা দিতে গিয়ে তাড়াহুড়া করে সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা এই প্রবলেমটা পাবো বা তাড়াহুড়া করে এই ভুলটা হয়ে যায়। সেই জন্য ইচ্ছে করেই কিন্তু আমি এই জায়গাটা ভুলের জায়গাটা রেখেছিলাম। চলো, বাট এটা হয়। এইবারে এসো, তাহলে উত্তর হয়ে গেল অপশন এ। এবারে যাব পরের কোশ্চেনে। আমরা পরের কোশ্চেনে কি দেখতে পাচ্ছি, ওয়ান সেকেন্ড, আবার একটা, দেয়ার আর 5 স্টুডেন্টস সরি there are 5 students PQ, RS and T having different heights in a class. এটা র্যাঙ্কিং এর প্রশ্ন। পজিশন, P's height is more than only one student। আচ্ছা, একটা মাথায় রাখো কজন আছে, 5 জন। আমরা 1 2 3 4 5, এটা হচ্ছে সব থেকে লম্বা যে, আর এটা হচ্ছে শর্টেস্ট, এটা শর্টেস্ট, এটা হচ্ছে লংগেস্ট বা টলেস্ট বলতে পারো। সব থেকে এটা টলেস্ট আর এটা হচ্ছে শর্টেস্ট। ওকে, এবারে কি বলেছে, পি's হাইট ইজ মোর দেন অনলি ওয়ান স্টুডেন্ট। পি এর হাইট শুধুমাত্র একজনের থেকেই বেশি। তার মানে সবার থেকে যে বেটে তার থেকে, তার মানে বড় থেকে ছোট গেলে, লম্বার দিক থেকে গেলে পি এখানে বসতে বাধ্য। পি's হাইট ইজ মোর দেন অনলি ওয়ান স্টুডেন্ট, এইটা অনেকের বুঝতে ভুল হয়, তাই আমি এভাবে বললাম। কিউ's হাইট ইজ মোর দেন এস এন্ড পি। কিউ এস আর পি এর থেকে লম্বা, কিন্তু এস পি এর মধ্যে আমি জানি না, কারণ এখানেও এস বসতে পারে। যাই হোক, এস আর পি। আর ইজ নট দ্য স্মলেস্ট। আচ্ছা, আর কিন্তু এখানে বসবে না, আর কিন্তু 5 নম্বরে বসবে না। হু ইজ হ্যাভিং দ্য ম্যাক্সিমাম হাইট ইন দ্য ক্লাস, মানে টলেস্ট বের করতে হবে। এইবার দেখো, এই একটা সিকোয়েন্স আছে, তার মধ্যে পি এখানে অলরেডি বসে আছে, পি অলরেডি বসে, তার মানে আমরা যদি সাজাই কিউ এস পি, আমরা যদি একটা কাজ করতে পারি, কিউ এখানে, এস এখানে, পি এখানে, আর কে এখানে বসতে পারবো না, তাহলে আর এখানে বসবে। সেক্ষেত্রে আর ইজ নট দ্য স্মলেস্ট। কি করতে পারলাম, দেখো এখানেও কিউ এস পি এর থেকে লম্বা। আবার করতে পারি, আরেকটা বাকি থাকলো কে, সেক্ষেত্রে 5 পি কিউ আর এস টি, তাহলে টি তখন এখানে বসবে। অথবা আমরা আর কি করতে পারি, কিউ এস আর পি এর থেকে লম্বা, আমরা কিউ কে এখানে বসালাম, এস কে এখানে বসালাম, পি যেমন এখানে আছে এখানে থাকলো, আর এখানে বসে যাবে, আর এখানে কে চলে আসবে, টি। করতে পারি। অথবা কি হতে পারে, আমরা যদি দেখি কিউ এখানে, আর কে এখানে বসাও, এস বসাও, পি বসাও, টি বসাও, সবগুলোই কিন্তু এখানে ভ্যালিড, সবগুলোই কিন্তু ভ্যালিড। কিউ এস আর পি টি, দেখো কিউ এস আর পি এর থেকে লম্বা, পি এই পি এর পয়সাটা ফিক্সড, টি এখানে। টি এর ব্যাপারে কি কিছু বলা আছে, there are 5 students, p is more than only one student, q's height is more than s and p but not more than r। একটা জায়গা আমি মিস করে গেছি, not more than r, এই জায়গাটা বলাই আছে। কোথায় বলছে q's height is more than s and p but not more than r, r এর থেকে বেশি নয়। তার মানে r is, তার মানে অলরেডি আমরা কি পাচ্ছি, অলরেডি আমরা পাচ্ছি কি, আর হচ্ছে কিউ এর থেকে লম্বা, কিউ এস আর পি, এই জায়গাটা ভালো করে বুঝবে। কিউজ হাইট ইজ মোর দেন এস এন্ড পি, কিউ এস আর পি এর থেকে লম্বা বাট নট মোর দেন আর, তার মানে আর কিউ এর থেকে লম্বা। তাহলে অলরেডি এই সিকোয়েন্সটা পেয়েছি, তাহলে এগুলো আমার লাগবে না। এগুলো কোথায় লাগবে সেটা আমি পরে আসছি। আমরা নর্মালি তাহলে কি করব, আমরা চলো এই জায়গাগুলো তো তখন আর হচ্ছে না, তাহলে এখানে লিখি 1 নম্বরে আমরা বসাবো আর কে, তারপরে বসাবো কিউ, তারপরে এখানে তো পি ফিক্সড, আর কিউ পি, এস আর টি এর মধ্যে এস এখানে বসতে পারে, এস এখানেও বসতে পারে, টি এখানে, বা এস এখানে টি এখানে হতে পারে। বলতে পারলাম। এবারে মজার বিষয়, তাহলে কে বলেছে কে সব থেকে লম্বা, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব আর। কিন্তু এই প্রশ্নটাই এখন যদি বলতো হু ইজ দ্য স্মলেস্ট, সেখানে উত্তর হতো আইদার টি অর এস বা কান্ট সে অ্যাজ পার অপশন।
আবার একইভাবে আমি এই জায়গাটা না পড়ার ফলে এটা যদি না থাকতো, এটা না থাকতে পারতো, তখন কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা পাল্টে যেত। কেন স্ট্যান্ডার্ডটা পাল্টে? এমন হাতি ঘোড়া বিশাল কিছু নয়, কিন্তু স্ট্যান্ডার্ডটা পাল্টে যেত এই কারণে না, তখন কিন্তু ডেফিনেট করলে অনেকগুলো অপশন চলে আসতো, যে কেটে কেটে রেখেছি যেগুলো, এতগুলো সিচুয়েশন তৈরি হচ্ছিল। আমি পড়ার ভুল করেছিলাম, তার মাধ্যমে কিন্তু আমি অনেকগুলো আদার্স কোশ্চেন তোমাদেরকে দেখালাম। প্র্যাকটিসের ক্ষেত্রে আবার বলছি, সেম কোশ্চেনকে ডিফারেন্ট ওয়েতে দেখার যে আউটলুকটা দরকার, সেটার জন্য এগুলো এইভাবে দেখালাম। এক্ষেত্রেই বলছি, এই কোশ্চেনে যদি বলতো কে স্মলেস্ট, সেটা কিন্তু আমরা ডেফিনেট করে বলতে পারতাম না। উত্তর তো আইদার টি অর এস, ওটা অপশনে থাকলে ওটা, না থাকলে তখন কি হতো, কান্ট সে বা ক্যানট ডিটারমাইন, বা যদি এই দুটো কোনোটাই না থাকতো তখন হয়তো নান অফ দিস, বলতে পারলাম। আর একইভাবে শুধুমাত্র এই পোর্শনটাকে যদি আমরা সরিয়ে দেই, বাট নট মোর দেন আর, তখন কিন্তু এই সামনে বা যে কোনো পজিশনে শুধুমাত্র এই পজিশনটাকে বাদ দিলে, 4 নম্বর পজিশনটাকে বাদ দিলে আমাদের সমস্ত পজিশনগুলোই কিন্তু নড়বড়ে হয়ে যেত। তাহলে কি কি ভাবে তোমাকে একই সিম্পল কোশ্চেন প্রোভাইড করতে পারে, আশা করি এই একটা কোশ্চেনের মাধ্যমে তোমাদেরকে শো করতে পারলাম। এবারে এগোবো 8 নম্বর কোশ্চেন। দেখো, অল মন্ডেজ এন্ড সানডেজ আর অফ। অফ মানে ছুটি। একটা কোম্পানিতে, এখন তোমরা বলবে স্যার এটা কোন কোম্পানি রে বাবা, সোমবার ছুটি। তো যাই হোক, কোশ্চেনের স্বার্থে আমরা একটু ছুটি ভাবতে অসুবিধা কোথায়। প্রত্যেকটা মানডে ছুটি থাকবে, প্রত্যেকটা সানডে ছুটি থাকবে, মানে উইকলি 2 ডেজ ছুটি। ভালো কথা। ইফ আ মান্থ স্টার্টস উইথ এ মানডে, মাসটা শুরু হচ্ছে মানডে দিয়ে, মানে ফার্স্ট অফ দ্যাট মান্থ হচ্ছে মানডে, ওকে, অ্যান্ড হ্যাজ 31 ডেজ, মাসটাতে 31 দিন আছে। এক্ষেত্রে একটু ছোট্ট করে রিক্যাপ করাই। দেন হাউ মেনি অফস উইল বি দেয়ার ইন দ্যাট মান্থ, এটা প্রশ্ন হতে পারে। আরেকটা প্রশ্ন কি হতে পারে, টোটাল কতগুলো ওয়ার্কিং ডেজ আছে, দুভাবেই হতে পারে। আচ্ছা, মাসটা 31 দিনের, তার ফার্স্ট ডে মানডে। আমরা জানি 28 মাস হলে প্রত্যেকটা বার 4 বার করে থাকে। 29 মাস হলে প্রথম 1 তারিখটা যে বার, সেটা 5 বার, বাদ বাকি আদার্স হচ্ছে 4 বার। 30 মাস হলে 1 তারিখ এন্ড 2 তারিখ 5 বার থাকবে, আদার্স হচ্ছে 4 বার। আর 31 মাস হলে 1, 2 আর 3, এইটা এই তারিখের বারগুলো থাকবে 5 বার করে, বাদ বাকি সব 4 বার। তো যাই হোক, এখান থেকে কি পেয়ে গেলাম, এই মাসটা হচ্ছে 31 দিনে, শুরু হচ্ছে মানডে দিয়ে। তাহলে মানডে এখানে 5টা আছে কিনা, তাহলে দেয়ার আর 5 মানডে। মানডে ছাড়া আর কে কে 5টা আছে, 1 তারিখ মানডে, 2 তারিখ কি বার, টুইসডে, 3 তারিখ কি বার, ওয়েডনেসডে। তাহলে মানডে, টুইসডে, ওয়েডনেসডে 5টা করে আছে, বাদ বাকি সব 4টে। তাহলে আমার তো অন্য দিন দরকার নেই, সানডে কটা আছে, সানডে 4টে। তাহলে 5টা মানডে আর সানডে হচ্ছে 4টে, টোটাল কদিন হবে, 9 দিন ছুটি। প্রশ্নটা আর কি হতে পারে না, টোটাল ওয়ার্কিং ডেজ। তখন এই 9 দিনটা তোমাকে বের করে 31 দিন থেকে বিয়োগ করে দিতে হবে, হোপফুলি উত্তর পাবে 22 দিন। ক্লিয়ার? এগোবো পরে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 দেখো। কোশ্চেন নাম্বার 9 এ আমরা আবার পাবো একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে বেঞ্চ, মানে স্ট্রেট লাইন বলতে পারি। কিউ ইজ টু দা লেফট অফ, কজন আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। কিউ ইজ টু দা লেফট অফ পি, এখানে বসাবো না এখন। পি এর বাঁ দিকে কিউ, ইমিডিয়েট কিনা আমি জানি না। পি ইজ টু দা লেফট অফ কিউ অ্যান্ড রাইট অফ টি। পি ইজ টু দা কিউ ইজ টু দা লেফট অফ পি অ্যান্ড রাইট অফ, কোথায় গেল, কিউ ইজ টু দা লেফট অফ পি অ্যান্ড রাইট অফ টি। এটা হচ্ছে সিস্টেম, মানে আমি ওপর দিকে ফেস করে রাখছি। তাহলে কিউ হচ্ছে টি এর ডান দিকে, পি এর বাঁ দিকে। এস ইজ দ্যাট এক্সট্রিম রাইট হ্যান্ড, তাহলে এটা এক্সট্রিম রাইট হ্যান্ড, এস এখানে রাইট হ্যান্ড, অ্যান্ড আর ইজ টু দা ইমিডিয়েট লেফট অফ এস, আর ঠিক এস এর বাঁ দিকে। তারপর তো 3টে জায়গায় আমার পড়ে আছে, তাহলে কিউ, টি কিউ, পি। এবারে কি জানতে চেয়েছে, হু ইজ সিটিং থার্ড ফ্রম দ্য লেফট। তাহলে লেফট মানে এই দিকে ফেস করে রাইট, এটা লেফট। বাঁ দিক থেকে 3 নম্বরে কে বসে আছে, পি। উত্তর আমার পি। বা জানতে চাইতে পারে মিডিলে কে, বা আরো অন্য যা কিছু প্রশ্ন তোমাকে করতে পারে। ক্লিয়ার?
এগোবো পরে কোশ্চেন। খুব ভালো কোশ্চেন, অ্যানালিটিক্যাল কোশ্চেন, যেটা টিয়ার 2 বা যে কোনো পরীক্ষা, ইভেন টিয়ার 1 এর জন্য, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটু প্র্যাকটিস তোমাদের কম থাকে, সকল কোনো শর্টকাট নেই, একটু চিন্তা ভাবনা বা ক্ল্যারিটি দিয়ে তোমাকে এটা লজিক্যালি করতে হবে। কি বলা আছে, একটা স্টেটমেন্ট আছে, রিসেন্টলি দা কাউন্টিং অফ আ লেপার্ড ওয়াজ ডান অ্যান্ড ফাউন্ড দ্যাট সাম অফ দ্য লেপার্ডস আর মিসিং ফ্রম দ্য লেপার্ড রিজার্ভ। লেপার্ড রিজার্ভে লেপার্ড কাউন্ট করা হয়েছে, কি দেখা গেছে, কিছু লেপার্ড মিসিং, পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে সিচুয়েশন, এটা অরিজিনালি আমরা অ্যাকশন বলা আছে না, তার মানে তোমরা নাম শুনেছো হয়তো কোর্স অফ অ্যাকশন, বা অনেক সময় এটা সিচুয়েশন বেসড কোশ্চেন বলা যেতে পারে। ক্লিয়ার? কোর্স অফ অ্যাকশন বা সিচুয়েশন বেসড অ্যাকশন। ঠিক আছে, কি বলা আছে, কি কি করা উচিত? 1 নম্বরে বলা আছে দ্য গভর্নমেন্ট শুড অ্যারেঞ্জ স্ট্রিক্টলি ফর সেভিং দ্য রিমেনিং লেপার্ডস। অলরেডি আমি দেখতে পাচ্ছি চুরি হয়ে গেছে বা মিসিং হয়ে গেছে, তাহলে যেগুলো আছে সেগুলোকে রক্ষার বা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা অবশ্যই করা উচিত। তাই 1 নম্বরটা অবশ্যই করণীয়। 2 নম্বরে কি আছে, দ্য গভর্নমেন্ট শুড ইমিডিয়েটলি ফাইন্ড দ্য ক্রিমিনালস রেসপন্সিবল ফর দ্য মিসিং অফ দ্য লেপার্স। অবশ্যই, তারা কি নিজেরা হারিয়ে গেল? তাহলে এটার পেছনে কোন কোন ক্রিমিনাল যুক্ত, সেই ব্যাপারেও গভর্নমেন্টের আলোকপাত করা উচিত বা নজরদারি করা উচিত। তাই এক্ষেত্রে বোথ, এটা অ্যাজাম্পশন লেখা হয়ে গেছে, এখানটা অ্যাজাম্পশন হবে না, এগুলো অরিজিনালি কোর্স অফ অ্যাকশন। কিন্তু বলে দেই, এই ঠিক এইভাবেও প্রশ্নটা তোমাদের প্রোভাইড করতে পারে, তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখানে কোর্স অফ অ্যাকশন হলে ভালো হতো, বা এই অ্যাজাম্পশন কথাটা মিসিং থাকলে ভালো হতো, কিন্তু সেটা আমাদের নেই। এটা আমরা তাই কি করলাম, যদি এরকম থাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, তুমি নর্মালি ভাবে এটা অরিজিনালি কোর্স অফ অ্যাকশন। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে না, 1 and 2 বোথ আর কারেক্ট। কারণ কোর্স অফ অ্যাকশন আর অ্যাজাম্পশনের মধ্যে একটু স্লাইট পার্থক্য আছে। কোর্স অফ অ্যাকশন আর অ্যাজাম্পশনের মধ্যে স্লাইট একটু পার্থক্য আছে। চলো এগোবো পরের কোশ্চেন। এক্ষেত্রে উত্তর আমাদের হলো অপশন সি, বোথ। বোথ দুটোই করণীয়। পরের কোশ্চেনটা একই ব্যাপার, এটা হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন বলেই দেওয়া আছে। দেখো, এটা হচ্ছে স্টেটমেন্ট, এখানে লেখা নেই, আর এটা হচ্ছে অ্যাজাম্পশন। এগুলো the victim of imbalance in the industrial development is generally illiterate and economically weaker people. আগে সেন্টেন্সটা ভালো করে পড়ো, বোঝো। দ্য ভিকটিম মানে ক্ষতিগ্রস্ত বলতে পারি, অফ ইমব্যালেন্স ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই শিল্পোন্নতির ফলে কাদের ক্ষয়ক্ষতিটা বেশি হচ্ছে, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইজ জেনারেলি সাধারণত ইলিটারেট অ্যান্ড ইকোনমিক্যালি উইকার পিপল, আর্থিকভাবে দুর্বল মানুষজন বেশি ক্ষতিগ্রস্ত এই ইমব্যালেন্স ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এবারে অ্যাজিউম 1 নম্বরে কি আছে, দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া ইজ মেনলি অ্যাকর্ডিং টু দ্য পলিটিক্যাল থিঙ্কিং। এখন তুমি বলতে পারো হ্যাঁ স্যার, পলিটিশিয়ানরা বা রাজনেতারা তো ঠিক করে কোথায় ইন্ডাস্ট্রি হবে না হবে, তোমাদের অনেকের কাছে এটা মনে হবে, এটা অ্যাজিউম করা যেতে পারে। বাট ইজ দেয়ার এনিথিং মেনশনড ইন দ্য গিভেন স্টেটমেন্ট অ্যাবাউট পলিটিক্স বা পলিটিক্যাল পারসনস অর দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য পলিটিক্যাল পারসনস? নেই। যেহেতু স্টেটমেন্টে কোনো ক্লু নেই, যেহেতু স্টেটমেন্টে কোনোভাবে বলা নেই, তাই প্রথমটা আমরা যদি বাস্তবে ঠিকও হয়ে থাকে বা আমরা জেনেও থাকি, তাহলে সেটা আমরা কিন্তু অ্যাজিউম করতে পারবো না। যে জিনিসটা স্টেটমেন্টের মধ্যে থাকবে না, সে জিনিসটাকে অ্যাজিউম করা যায় না। নেক্সট যাবো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে কি বলা আছে, দ্য শিডিউল্ড ট্রাইব পিপল আর অলওয়েজ অ্যাডভার্সলি অ্যাফেক্টেড বাই দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এখন অনেকে স্যার শিডিউল ট্রাইবরা তো পিছিয়ে পড়া, ইকোনমিক্যালি উইকার, হ্যান ত্যান ভেবে তুমি এটাকে ঠিক মনে করবে বা অ্যাজিউম করতে পারো। বাট এখানে কাস্ট কত, এসসি এসটি বা এই টাইপের কিছু বলেনি। অ্যাজ এ হোল ইকোনমিক্যালি উইকার, ইকোনমিক উইকার মানে শুধু শিডিউল ট্রাইবরা নয়, আমি তুমি যে কেউ নন শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, হোয়াট এভার মেবি, তারাও যে ইকোনমিক্যালি উইকার হতেই পারে, এবং ইলিটারেটার ব্যাপারটাও ম্যাটার করছে। তো দ্যাটস ওয়াই এখানে ট্রাইবদের নিয়ে বা শিডিউল ট্রাইবদের নিয়ে কোনো কিছু মেনশন করা নেই। তাই নান অফ দ্য অ্যাজাম্পশন 1 and 2 ইজ কারেক্ট।
4 নম্বরটা হবে উত্তর। এই দুটোর কোনটাই অ্যাজিউম করা যাবে না। স্টেটমেন্ট অ্যাজাম্পশন স্টেটমেন্ট কনক্লুশন করার ক্ষেত্রে স্টেটমেন্টের গুরুত্ব মানে খুবই বেশি এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানেটা ভালো করে বুঝতে হবে এবং কি বলতে চেয়েছে, কোনটা সেন্টেন্সের সেন্স আছে কি নেই সেটা বিচার বিবেচনা করলে তবেই স্টেটমেন্ট অ্যাজাম্পশন স্টেটমেন্ট কনক্লুশন তোমরা প্রপারলি সলভ করতে পারবে। এই রকম আরো কোশ্চেন কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করে নেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের সিজিএল টিয়ার 1 বলো টিয়ার 2 বলো বা যে কোনো পরীক্ষাতে কাজে লাগতে পারে। কোশ্চেন নাম্বার 12, 1 সেকেন্ড স্টেটমেন্ট অ্যাজাম্পশন কি দেওয়া আছে? রিচ পিপল আর ভেরি কমনলি, রিচ পিপল আর ভেরি কমনলি, প্রচন্ড ভাবে কমনলি মানে এখানে প্রচন্ড বলতে পারে, সাফারিং ফ্রম হার্ট অ্যাটাক। রিচ পিপলরা সাধারণত বেশিরভাগই কি হচ্ছে, সাফারিং ফ্রম হার্ট অ্যাটাক। এটা হচ্ছে স্টেটমেন্ট, সত্যি মিথ্যে জানার দরকার নেই, জাস্ট কনসেন্ট্রেট অন দ্য গিভেন স্টেটমেন্ট করলাম। এবারে 1 নম্বরে কি আছে, মোস্ট অফ দা। আচ্ছা কমনলি মানে অরহরিতে যেটা, তাহলে সেখান থেকে মোস্ট কথাটা অ্যাপ্রোপ্রিয়েট কিভাবে ভাবছি দেখো, মোস্ট অফ দ্য ডেথ অফ রিচ পিপল আর ডিউ টু হার্ট অ্যাটাক। এটা সত্যি হচ্ছে কি হচ্ছে না, অ্যাজিউম করছি, কনক্লুড করছি না, সিদ্ধান্তে আসতে হচ্ছে না। অন দা, এই কথাটা বললে এই জিনিসটা কি ধারণা করা যাবে? আমরা যাহা ধারণা করি তা যে সবসময় বাস্তবে ঘটবে তা নয়, বাট অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট ওটা ধারণা করা যাচ্ছে কিনা সেটাই এখানে বিবেচ্য। বারবার রিপিট করছি, রিচ পিপল ভেরি কমনলি সাফারিং ফ্রম হার্ট অ্যাটাক। তার মানে রিচ পিপলদের মৃত্যুর পেছনে, বেশিরভাগের মৃত্যুর পেছনে হার্ট অ্যাটাক দায়ী, এটা অ্যাজিউম করতে পারি, কনক্লুড করতে পারবো না, মাইন্ড ইট। একই সঙ্গে কিন্তু অ্যাজাম্পশন বলতে গেলে কনক্লুশনের কথাটাও ভাবতে হয়, তাই এভাবেই বলছি। তোমরাও যখন প্র্যাকটিস করবে বা ভাবনা চিন্তা করবে এভাবেই করো, তাহলে দেখবে ভুলের চান্স অনেকটাই কমে যাবে। নেক্সট চলে যাবো 2 নম্বরে, কি বলা আছে, পুয়ার পিপল ডু নট সাফার ফ্রম হার্ট অ্যাটাক। আচ্ছা রিচ পিপলরা সাধারণত বেশিরভাগই হার্ট অ্যাটাকে ভুগছে, ডাজ ইট মিন পুয়ার পিপলরা ভোগে না? হোক বা না হোক, স্টেটমেন্টে পুয়ার পিপল নিয়ে কিছুই বলা নেই, দ্যাটস ওয়াই উই কান্ট ড্র দিস, বা এটা আমরা অ্যাজিউম করতে পারবো না, তাই আমাদের উত্তর হবে অপশন এ, অনলি ওয়ান ইজ কারেক্ট। ক্লিয়ার? তাহলে স্টেটমেন্ট অ্যাজাম্পশনের 2-3টে কোশ্চেন কিন্তু অলরেডি করলাম, এইরকম আরো কোশ্চেন পরবর্তী সেটে অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য। আর যদি তোমাদের প্রয়োজন থাকে, তোমরা যদি আবদার করো যে স্টেটমেন্ট অ্যাজাম্পশন কনক্লুশন বা আর্গুমেন্টের উপরে আরো ডিটেল ক্লাস, আমি সেই ক্লাসও তোমাদের করাতে পারি যদি তোমাদের নিড থাকে। একটা ছোট্ট ব্লাড রিলেশন, খুব কমন টাইপ অফ ব্লাড রিলেশন, কোডেড ব্লাড রিলেশনটাকে বলি, খুব কমন, টায়ার 1 আসে, টায়ার 2 তে আসে বা সবকিছুতে আসতে পারে। চলো কি বলা আছে, বলেছে ইফ এ প্লাস বি মিনস এ ইজ দ্য ব্রাদার অফ বি। এই যে কিভাবে করবো, এ প্লাস বি মিনস এ ইজ দ্য ব্রাদার, এর জেন্ডার প্লাস বি এর জেন্ডার তখন পাবো না, মানে প্রথম জনের জেন্ডার পাবো, দ্বিতীয় জনের পাবো না। এ মাইনাস বি মিনস এ ইজ দ্য সিস্টার, প্রথম জনের জেন্ডার পাবো, দ্বিতীয় জনের জেন্ডার পাবো না। and a into b means a is the father of b। তাহলে সব ক্ষেত্রে আমরা প্রথম জনের জেন্ডার পাচ্ছি, দ্বিতীয় জনের পাচ্ছি না। এইবারে জানতে চেয়েছে কোনটার ক্ষেত্রে সি ইজ দ্য সান অফ এম, তার মানে এম এর ছেলে সি, এটা হচ্ছে ফ্যাক্টর। আমার সি এর জেন্ডার মেল পেতেই হবে, সি এর জেন্ডার ফিমেল পেলে আমি সেই অপশন বাদ দিতে পারবো। কেন বললাম? অপশন টেস্টের জন্য, কারণ এগুলো আলটিমেটলি করে দেখতে হবে। তাহলে সি এর পরে যদি কোথাও আমরা মাইনাস সাইনটা পাই, সি ফিমেল হয়ে যাবে। কিন্তু কপাল খারাপ, অপশনে এমন কোনো জায়গা নেই যেখানে সি এর পরে মাইনাস আছে। সি এর পরে যেহেতু মাইনাস নেই, যদি থাকতো সি মাইনাস পি বা কিছু, তাহলে সেই অপশনটা আমাদের দেখার দরকার হতো না। কেন? সেক্ষেত্রে সি এর জেন্ডার ফিমেল হয়ে যেত। এম এর জেন্ডার পেলাম না পেলাম কিচ্ছু যায় আসে না, সি এর জেন্ডার প্লাস আমাকে পেতেই হবে। এইবারে দেখো অপশন সিটাও লাস্টে আছে, জেনারেলি লাস্টে সি থাকলে এখানে যা আছে তার জেন্ডার পাওয়ার চান্স কম, তাই এটাও না দেখলে চলবে, তবে সবসময় এটা হয় না, একটু সাবধানে থাকতে হবে। আমরা প্রথমটা একটু দেখে নিই, কি বলা আছে, এম মাইনাস এন, এম মাইনাস এন মানে হচ্ছে এন ইজ দ্য সিস্টার অফ এন। আচ্ছা এন ইন্টু মানে এন ইজ দ্য ফাদার অফ সি, এন, আচ্ছা অলরেডি এখানে এম হয়ে গেছে আঙ্কেল অফ, সরি আন্ট অফ সি, তাহলে এই অপশন আর চেক করার দরকার নেই, কারণ এম এখানে, সরি সি এম এর ছেলে এখানে হতে পারবে না, সি এর জেন্ডার যদি পরবর্তীকালে পেয়েও যাই, তাহলে সি কিন্তু এম এর ছেলে হতে পারবে না, সি হয়ে যাবে এম এর নেফিউ বা নিস, তাই এটা দেখবো না। পরে অপশনে কি দেওয়া আছে, এফ মাইনাস মানে এফ ইজ দ্য সিস্টার অফ
এফ ইজ দ্য সিস্টার অফ সি, সি প্লাস এন মানে সি ইজ দ্য ব্রাদার অফ এন, ইনটু এম মানে হচ্ছে এন ইজ দ্য ফাদার অফ এম। তাহলে এখানে তো কোনোভাবেই পরের জেনারেশন চলে যাচ্ছে, এম নিচের দিকে জেনারেশন, তাই এটাও হবে না। তবু একবার দেখিয়ে দিই, এন প্লাস মানে এন ইজ দ্য ব্রাদার অফ এম, মাইনাস এফ মানে এম ইজ দ্য সিস্টার অফ এফ, ইনটু সি মানে হচ্ছে এফ ইজ দ্য ফাদার অফ সি। এখানে তো সি এর জেন্ডারই পাবো না, আমি আগেই বলেছিলাম, তাই এটা বাদ। তাহলে অটোমেটিকলি উত্তর ডি হয়ে গেল। তবু আমরা এখানে এটা চেক করে নেব নিজেদের সুবিধার্থে। এম ইনটু এন মানে এম ইজ দ্য ফাদার অফ এন, এন মাইনাস সি মানে এন ইজ দ্য সিস্টার অফ সি। তার মানে এন ইজ দ্য ডটার অফ এম আর সি ইজ দ্য এখনো অবধি আইদার ডটার অর সান। এবারে কি আছে, সি প্লাস মানে সি ইজ দ্য ব্রাদার অফ, প্লাস মানে হচ্ছে সি ইজ দ্য ব্রাদার অফ এফ। এফ এর জেন্ডার পাবো না, কিন্তু এম এর ছেলে যে সি, এখান থেকে আমরা পেয়ে গেলাম উত্তর হবে অপশন ডি। এটা খুব কমন টাইপ অফ কোশ্চেন, সিজিএল টিয়ার 1 টিয়ার 2 ডাব্লিউবিসিএস বা রেল যে কোনো পরীক্ষায় আসতে পারে। কিভাবে করবে সেটা দেখিয়ে দিলাম। চলো কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন অন ডিরেকশন টেস্ট। তোমরা জানো ডিরেকশন টেস্টের কোশ্চেন কিন্তু সমস্ত রকম পরীক্ষার জন্য কিন্তু খুব ভ্যালিড বা ইম্পর্টেন্ট। চলো ঠান্ডা মাথায় করে নেওয়া যাক। এটা কিন্তু খুব ওইভাবে শর্টকাটে করা যাবে না, এমনি মুখে মুখে করা যায়, না যাওয়ার কিছু নেই প্র্যাকটিসের উপরে। তো কিভাবে করবো দেখে নাও। বিনা অ্যান্ড ভিরু বোথ স্টার্ট ফ্রম আ পয়েন্ট টুয়ার্ডস নর্থ। দুজনেই একই পয়েন্ট থেকে নর্থের দিকে গেল। ভালো কথা, বিনা এবং বীরু টুয়ার্ডস নর্থ। বিনা টার্নস টু লেফট আফটার ওয়াকিং 10 কিমি। তাহলে 10 কিমি যাওয়ার পরে বিনা লেফটে, এটাকে বিনা লেফটে টার্ন নিয়েছে। বীরু টার্নস টু রাইট আফটার ওয়াকিং দ্য সেম ডিস্টেন্স, মানে সেও 10 কিলোমিটার গেছে, দিয়ে বীরু ডান দিকে গেছে। এটা হচ্ছে বীরু। ভালো কথা, বীরু। বিনা ওয়েটস ফর সাম টাইম, এইটা হচ্ছে তোমাকে ঠকানো। এই যে ওয়েটস ফর সাম টাইমস এর জন্য তুমি ভাববে হয়তো একটা ডিস্টেন্স বা কিছু না, কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, এই যা সাম টাইমস, এন্ড দেন ওয়াক্স অ্যানাদার 5 কিমি। তাহলে কে গেল, বিনা এই দিকে কতটা গেছে, 5 কিমি, এটা বিনা। আর দেন ওয়াক্স অ্যানাদার 5 কিমি, হোয়ারএজ বীরু ওয়াক্স অনলি 3 কিমি। বীরু মাত্র গেছে 3 কিমি। ক্লিয়ার, বীরু গেছে 3 কিমি। এবারে বলেছে কি, they both then turns towards south and walks 15 কিমি ফরওয়ার্ড। দুজনেই সাউথের দিকে ঘুরে 15 কিলোমিটার গেছে। তাহলে দুজনেই সমান গেছে, একই লাইনে তো আছে। প্রশ্ন হচ্ছে এই দুজনের মধ্যে ডিস্টেন্স কত এখন। তাহলে দেখো উপরের যে ডিস্টেন্সটা 5 আর 3 8 ইজ ইওর অ্যানসার। খুব সোজা, এত বড় কোশ্চেন দেখে ভয় পেয়ে যাওয়ার কিচ্ছু নেই। আর এই যে লাইনটা, এটা তোমাকে ডিস্ট্রাক্ট করার জন্য বা কিছুটা তোমার সময় নষ্ট করার জন্য, তুমি এটা নিয়ে একটু ভাবতে বসে যাবে, ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই। স্টেপ বাই স্টেপ করে যাও, উত্তর তুমি পেয়ে যাবে। চলো আজকের লাস্ট কোশ্চেন আমরা দেখে নেব অন সিলোজিজম। কি আছে সিলোজিজমে আছে, প্রথম এতে কি আছে, নো ডোর ইজ উইন্ডো। নো ডোর ইজ উইন্ডো, ডোর আর উইন্ডো কোনো সম্পর্ক নেই। নো রক ইজ ডোর, আচ্ছা রকের সঙ্গেও ডোরের সম্পর্ক নেই, কিন্তু চাইলে তো রক ডাব্লুর মধ্যে থাকতে পারে, বা ডাব্লু থাকতে পারে, বা টাচ থাকতে পারে। তাহলে আর ডাব্লুর মধ্যে সম্পর্ক থাকতে পারে, নাও পারে, রিলেশনশিপটা কোশ্চেন মার্ক। অল কাপবোর্ডস আর উইন্ডো, কাপবোর্ড চলে যাবে উইন্ডোর মধ্যে, তার মানে ডি এর সঙ্গে কাপবোর্ডের সম্পর্ক নেগেটিভ। যেহেতু কাপবোর্ড উইন্ডোর মধ্যে থাকবে আর উইন্ডোর সঙ্গে ডোরের সম্পর্ক নেই, তাহলে কাপবোর্ডের সঙ্গে ডোরের কোনো সম্পর্ক থাকবে না, না মানে নেগেটিভ। তাহলে সমস্ত রকম নেগেটিভ সম্পর্ক ঠিক। আর যেহেতু ডাব্লিউ আর কোশ্চেন মার্ক, তাই সি আর আরও কোশ্চেন মার্ক হয়ে যাবে। এবারে কি বলা আছে, সাম কাপবোর্ডস আর র‍্যাকস, সাম কাপবোর্ডস আর র‍্যাকস, কি লিখে রেখেছি, কোশ্চেন মার্ক। সাম কাপবোর্ডস আর র‍্যাকস। নো কাপবোর্ড ইজ ডোর, নো কাপবোর্ড ইজ ডোর, কি লিখে রেখেছি, নেগেটিভ ডেফিনেট, এটা একদম ঠিক। নো কাপবোর্ড ইজ ডোর। নো র‍্যাক ইজ উইন্ডো, র‍্যাক আর উইন্ডো কি লিখেছি, কোশ্চেন মার্ক। এইবারে দেখো একটা একদম ভুল, সরি প্রথমটা কোশ্চেন মার্ক, তৃতীয়টা কোশ্চেন মার্ক, দ্বিতীয়টা একদম ঠিক। তাহলে 2 নম্বরটা হবে। দুটো কোশ্চেন মার্ক পেলে বিচার করতে হয় কমপ্লিমেন্টারি পেয়ার বা আইদার অর হচ্ছে কিনা। কিন্তু আইদার অর হতে গেলে শর্ত কি,
দুটোই কোশ্চেন মার্ক, একটা নেগেটিভ একটা পজিটিভ, সাবজেক্ট প্রেডিকেট পার্ট সেম হতে হবে। কিন্তু এখানে দেখো সাববোর্ড র্যাক্স, র্যাক উইন্ডো, সাবজেক্ট প্রেডিকেট পার্ট আলাদা, প্লাস এটা এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে দুটো শর্ত মিলেছে, তিনটে মেলেনি, তাই এরা কমপ্লিমেন্টারি পেয়ার করবে না। উত্তর হবে অনলি টু অপশন এ। তো এই ছিল আজকের সিজিএল এর জন্য টিয়ার 2 বলো টিয়ার 1 বলো যে কোনো পরীক্ষার জন্য তোমাদের কাছে কিছু প্র্যাকটিস আমি কোশ্চেন করে দেখালাম। আগামী দিনে আরো এইরকম কিছু কিছু কোশ্চেন নিয়ে বেশ কিছু ক্লাস তোমাদের কাছে নিয়ে আসবো, এবং তোমাদের যা যা রিকোয়ারমেন্টস থাকবে তোমরা চাইলে গ্রাসরুট এডুকেশনের ইউটিউব চ্যানেলকে ফলো করে সাবস্ক্রাইব করে সেই ক্লাসগুলো করতে পারো। এবং অ্যাজ পার তোমাদের রিকোয়ারমেন্ট, রিজনিং বলো, ম্যাথ বলো বা যে কোনো সাবজেক্টের, স্যার এই ক্লাসগুলো আপনারা যদি প্রোভাইড করেন আমাদের সুবিধা হবে, তাহলে অ্যাকর্ডিংলি আমরা সেই সমস্ত ক্লাসগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করব। ভালো থেকো, লড়াই করো, নিজের প্রতি নিজের আস্থা তৈরি করো, তুমি পারবে, অবশ্যই পারবে। অল দ্য বেস্ট।